Okay. So question number 1. পুরোটা এক্সপ্লেন করে করবো ইয়ার এরপর থেকে আজকে আর কি যেগুলা সলভ করবো ওগুলো চার চারটে যে কোশ্চেনের প্রবলেম আছে ওগুলা পরের ক্লাস থেকে সলভ করা শুরু করবো। আজকে জাস্ট যেগুলো করতেছে ওগুলো এক্সপ্লেন করে যতটুকু করা যায়। Okay, a body is falling freely under gravity. The rate at which body's momentum is changing is equal to what? The rate at which momentum is changing এর মানে কি? Rate of change in momentum. এখন rate of change in momentum মানে force, তাই না? Or more specifically resultant force. So একজন যদি just gravity এর আন্ডারে fall করে তো তার মানে তার resultant force is its weight. So তাহলে the force that is acting on the body that is making it change its momentum এটা কি হবে? The weight. So তাহলে T. এরপর 2 number question কি বলতেছে? A circular loop of thin wire is placed so that its plane is perpendicular to the magnetic field. So তাহলে angle 90 degree হয় sin theta ওটা নিয়ে সমস্যা নেই। As the switch is closed, the loop of wire will কি করবে? যে loop of wire এর এখানের মধ্যে কেমন ব্যাপারটা হবে ওই জিনিসটা আমরা দেখবো। যে কাজটা কি? যখন সুইচ ক্লোজ করা হবে লুপ অফ ওয়্যারের ভিতরে কারেন্ট ফ্লো করবে, তো তার মানে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে কেমন হবে? হ্যাঁ, বুঝে নাই? পোর্শিয়া হ্যাঁ এরকম ছিল, পরে নিচে গেছে, বুঝে পায় না। ওকে, তো এখন বলতেছে সুইচ যখন ক্লোজ করা হবে তো তখন লুপ অফ ওয়্যারের কি হবে এই জিনিসটা জিজ্ঞাসা করছে। তো এখন লুপ অফ ওয়্যারের ভিতরে কারেন্টটা ফ্লো করতেছে কোন দিকে? কারেন্ট এটা কোন ডিরেকশনে ফ্লো করতেছে? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ? কারেন্টটা এরকম ফ্লো করতেছে হলো আমাদের ক্লকওয়াইজ ডিরেকশন। এখন ক্লকওয়াইজ ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে তো এটা কয়েল অফ ওয়্যার মানে একটু সলিনয়েড। এখন একটা সলিনয়েডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে দেখতে কার মতো? একটা বার ম্যাগনেটের মতো। তো তাহলে তার নর্থ পোলটা কেমনে করে বের করি? রাইট হ্যান্ড ক্লিক ফর পোলস দিয়ে যে রাইট হ্যান্ডের বাকি চারটা আঙুল আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে কার্ল করব, কারেন্টের ডিরেকশনে কার্ল করব। তারপর থাম্ব যে দিকে পয়েন্ট করব এটা কি হবে? নর্থ পোল। তো তাহলে পরে লেফট হ্যান্ড সাইডে আমাদের নর্থ পোল হয়, রাইট হ্যান্ড সাইডে আমাদের সাউথ পোল হয়। তো এখন এই জিনিসটা কি বলতেছে? becomes a circle of a smaller radius, not change, rotate about its center, rotate so that its plane is parallel to the field. এখন অ্যানসারটা কি? কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার হলো এ। এটা কি হবে? It will become a circle of smaller radius. তো এখন এই জিনিসটা কেন যে সার্কেলের রেডিয়াসটা ছোট কেন হবে? বিকজ এই যে যখন নাকি দুইটা ম্যাগনেটিক ফিল্ডে যায়, কারেন্ট ক্যারিং ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড যে ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড আর পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড এই দুটো যখন ওভারল্যাপ করতেছে, এখন এটার মধ্যে কাজটা কি হয়? তার উপরে ফোর্সটা যদি আমরা খেয়াল করি, ফোর্সটা কেমন? এইদিকে কারেন্ট কি করতেছে? উপরে যাচ্ছে। তো কারেন্ট গোয়িং আপওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে, সো তখন ফোর্সটা কোন দিকে কাজ করে? ইনটু দ্য পেজ। তাহলে এই সাইডের জন্য দা ফোর্স ইজ ইনটু দ্য পেজ। আর যেখানে নাকি কারেন্টটা নিচে যাচ্ছে ওদিকে ফোর্সটা কোন দিকে কাজ করবে? কামিং আউট অফ দ্য পেজ। তো তাহলে এই ফোর্সটা কি করবে? সার্কেলটাকে এরকম কম্প্রেস করবে। তো তাহলে এই কম্প্রেস করার জন্য সে সাইজে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ওকে, পরে তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর आंसर হলো এ, যে the forces will make the wire or the loop of wire to shrink. এরপর কোশ্চেন নাম্বার 3, the unit of time constant for a resistor capacitor circuit. Time constant unit কি হবে? সেকেন্ড। এরপর the diagram represents two coils. Coil X has 1000 turns and a cross sectional area of 10 cm square.
it is carrying a current which produces a field of magnetic flux density 0.002 Tesla. So তাহলে flux density জানি, area জানি, number of turn জানি। এখন coil Y এর টার্ন আছে হলো মাত্র 50টা, and cross sectional area হলো 4 সেন্টিমিটার স্কয়ার। ক্লাস শুরু করেছো? হ্যাঁ, অনেক তো নিচে দাঁড়ায় আছে। গ্রুপে তো বললাম যে স্যাটার্নে ক্লাস হচ্ছে। হ্যাঁ, নিয়ে আসো। ওকে, আচ্ছা সরি, স্যাটার্নে মিলাই দে। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের কাজটা কি? The flux linkage with coil Y is কত? এখন flux linkage এর ফর্মুলা কি? Flux linkage is equal to BAL. So তাহলে flux density আমরা জানি 0.002, area of coil Y বলে দিছে, and number of turns of coil Y কত? 50. So তাহলে cross sectional area 4 থেকে 4 সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নেওয়ার জন্য 2 বার 100 দিয়ে ডিভাইড করা লাগবে, আর এটার সাথে ইনটু 50 নাম্বার অফ টার্নস। এটা কত আসে? 4 into 10 to the power minus 5 ওয়েবার। তারপরে অ্যানসার সি। অনেক আসুক এগুলো থাকে। ক্লাস বিজনেস ইকোনমিক্স এর সাথে বিজনেস। ওকে, তারপরে কোশ্চেন নাম্বার 4 এর অ্যানসার গেল সি। এরপরে এই কোশ্চেনটা, যে হামব্যাক ব্রিজের এমন টাইপের কোশ্চেন গুলি, হ্যাঁ এটা জুন 11, পেজ নাম্বার 20 এখন। আচ্ছা, তো এখন কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? A car of mass m drives over a circular humpback bridge of radius r with a constant velocity v. So এখন তার উপরে সেন্ট্রিপিটাল ফোর্সের কত কত? F equal to mv square by r. এখন এখানের মধ্যে আমাদের গাড়ির উপরে ফোর্স গুলি কি কি কাজ করতেছে? নিচের থেকে ওয়েট আর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স করলে কি পাবো? রেজাল্টেন্ট ফোর্স, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, তাই না? তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স or the resultant force first এরকম যদি বের করি, resultant ফোর্সটা কি আসে? সামেশন অফ ফোর্স দিয়ে resultant ফোর্স বুঝাইতেছে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, অন দা কার ফ্রম দা ব্রিজ, সরি অন দা কার ফ্রম দা ব্রিজ, তো তার মানে এটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু কত এটা চাইছে, ঠিক আছে? তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? রেজাল্টেন্ট ফোর্সটা হলো mv স্কয়ার বাই r, ওয়েট কি mg, আর দিস ইজ দা নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এটার ভ্যালুটাই কত এটাই আমাদের কাছে চাইছে। সো নরমাল রিঅ্যাকশন ফোর্স উইল বি ইকুয়াল টু what? mg মাইনাস mv স্কয়ার বাই r। সো এখন mg মাইনাস mv স্কয়ার বাই r, তাহলে এটার অ্যানসার কি হবে? ডি। এসা সেটা বুঝতে পারছো যে এখানের মধ্যে গাড়ির উপরে কয়টা ফোর্স কাজ করে? ব্রিজের উপরে দুইটা, নিচের দিকে ওয়েট, উপরের দিকে নরমাল রিঅ্যাকশন। এন্ড যেহেতু সে একটা সার্কুলার পাথে মুভ করতেছে, তো তার মানে কি দেয়ার মাস্ট বি আ রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন ইট। কেন? বিকজ সার্কুলার পাথে মুভ করা মানে তো ডিরেকশন চেঞ্জ করা, আর ডিরেকশন চেঞ্জ করা মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে দেয়ার ইজ অ্যাসেলারেশন, এন্ড অ্যাসেলারেশনের জন্য কি লাগবে? রেজাল্টেন্ট একটা ফোর্স লাগবে। সো তাহলে ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স সমান হতে পারবে না, তাদের ডিফারেন্স থেকে কি পাবো? রেজাল্টেন্ট ফোর্স, দ্যাট উইল বি দা সেন্ট্রিপিটাল ফোর্স mv স্কয়ার বাই r। সো তাহলে যে ওয়েট মাইনাস নরমাল রিঅ্যাকশন ফোর্স করে কি আসে? সেন্ট্রিপিটাল ফোর্সের সমান আসে। তো তাহলে আমাদের কাছে চাইছেটা কি? যে ব্রিজের থেকে গাড়ির উপরে, মানে ব্রিজ গাড়ির উপর যেই ফোর্সটা এক্সার্ট করে এটা কি নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কত এটা চাইছে, তো এটা বের করছি। ওকে, তো কোশ্চেন নাম্বার 5 এর आंसर কি ছিল? কোশ্চেন নাম্বার 5 এর आंसर হলো ডি। ওকে,
number 6 এ কি বলতেছে On the bridge from the car. অন দা ব্রিজ ফ্রম দা কার বললে পরে তখন তো এটা ব্রিজের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখা লাগবে নরমাল রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু সমানে হতো জাস্ট নেগেটিভ আর কি যে উল্টা ডিরেকশনে আচ্ছা তো তাহলে কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে দা ডায়াগ্রাম রিপ্রেজেন্টস টু আইডেন্টিক্যাল কয়েলস x and y তো কয়েল x কয়েল y তো কি বলতেছে the planes of both coils are parallel and their centers lie on the common axis তো একটা certain common axis এ যে তাদের সেন্টার গুলো এরকম লাই হবে ওকে তো এখন কি বললো দেখো এই যে কয়েল y এর ভিতরে বা কয়েল y এর সাথে কি আছে ইলেকট্রিক্যাল সাপ্লাই কানেক্টেড আছে মানে সুইচ যদি অন করা হয় তো তখন কি হবে কয়েল y এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে নাকি এখন কয়েল y এর ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তো তখন কয়েল y এর চারপাশে কি হবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এন্ড কয়েল y এখানে মধ্যে বলতেছে তারা এক্সপ্লেনেশন কি বলে এটা বুঝতে দেখে নেই কয়েল y is connected to a cell a variable resistor and a closed switch যে সুইচ ক্লোজ করা মানে কারেন্ট ফ্লো করবে এখন বলতেছে under which of the following circumstances would a current be induced in coil x in the same direction as the current is shown in coil y এখন খেয়াল করো এসএস যে কয়েল y এর ভিতরে কিন্তু অলরেডি কারেন্ট ফ্লো করতেছে and the current is what ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট এখানে তো ভেরিয়েবল রেজিস্টারতে চেঞ্জ করতেছে বলা নাই যে এখানে মধ্যে জাস্ট তোমার এরকম একটা পজিশনে করা ভেরিয়েবল রেজিস্টারটার সাথে কানেক্ট করা তো এখন কারেন্ট যেটা ফ্লো করতেছে কারেন্টটা তো কনস্ট্যান্ট এখন একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করা মানে কি একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করা মানে the magnetic field that is created around coil y যে coil y এখন একটা ম্যাগনেট হিসেবে কাজ করবে না তখন coil y এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাও কি কনস্ট্যান্ট আচ্ছা তো ম্যাগনেটিক ফিল্ড হলো কনস্ট্যান্ট এখন যখন নাকি সুইচটা ফার্স্ট টাইম ক্লোজ করছিলাম যে জাস্ট ক্লোজ করছি তখন যে বিফোর ক্লোজিং কি ছিল কয়েল y এর ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ছিল 0 আফটার ক্লোজিং কি হয়েছে হঠাৎ করে একটা ম্যাগনেটিক ফিল্ড আসছে এন্ড ওই ম্যাগনেটিক ফিল্ড গুলোকে কাট করবে কে x তো তখন x এর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে তো x এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করবে তাই না কিন্তু এখানে তো আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে এটা একটা ক্লোজড সুইচের সাথে কানেক্ট করা মানে কি এটা অলরেডি কি ছিল কানেক্টেড ছিল তো তার মানে y এর ভিতর দিয়ে অলওয়েজ কি করতেছিল কারেন্ট ফ্লো করতেছিল তো এখন y এর যখন নাকি কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেছে তখন ম্যাগনেটিক ফিল্ডটাও কি হয়ে যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে তো তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে কনস্ট্যান্ট একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কি করতে পারবে না ভোল্টেজ ইনডিউস করতে পারবে না যে আমাদের ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন কি বলে যে ভোল্টেজ ইন্ডাকশন হবে কখন রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স যদি চেঞ্জ হয় ঠিক আছে রেট অফ চেঞ্জ ইন ফ্লাক্স জাস্ট ফ্লাক্স কাট করলেই হবে না ফ্লাক্স যে কাট করতেছে ওই কাটিং রেটের মধ্যে কি করতে হবে একটা চেঞ্জ আসা লাগবে যে এখানের মধ্যে তোমাকে যদি আমি ফ্লাক্স ভার্সেস টাইম গ্রাফ দেখাই মনে করো ফ্লাক্স অ্যাক্রস এক্স ভার্সেস টাইম তা এখন যেহেতু y এর ম্যাগনেটিক ফিল্ড হলো কনস্ট্যান্ট তো তাহলে x এর অ্যাক্রসে অলওয়েজ ইকুয়াল নাম্বার অফ ফিল্ড লাইন কি হইতেছে কাট হইতেছে তো ইকুয়াল নাম্বার অফ ফিল্ড লাইন যদি কাট হয় তো তার মানে কি এটা গ্রেডিয়েন্টটা কত 0 তো গ্রেডিয়েন্টটা যদি 0 হয় তো তাহলে কি হবে ইএমএফ কোন ইনডিউস হবে হবে না বাট জাস্ট when we will open the switch সুইচটা ক্লোজ করা না সুইচ ক্লোজ করা দেখে there is a magnetic field around y যেটা হলো কনস্ট্যান্ট যখনই নাকি আমরা সুইচটা ওপেন করে ফেলবো মানে কি সুইচ অফ করে দিব হঠাৎ করে কারেন্টটা কি হয়ে যাবে কমে যাবে এই যে হঠাৎ করে কারেন্টটা কমে গেল তা কারেন্ট কমার সাথে সাথে কি হবে ম্যাগনেটিক ফিল্ড গুলো গায়েব হয়ে যাবে তার মানে কি there is a change in magnetic flux across coil x তো তাহলে কয়েল x এখন যে ম্যাগনেটিক ফিল্ড গুলোকে কাট করতেছে এটা কি আগের মতো সেম আছে নাকি চেঞ্জ হয়েছে একটা এই যে যখন নাকি একটা চেঞ্জ আসছে তো তখনই কি হবে কারেন্টে একটা ভোল্টেজ ইনডিউস হবে তাই না তো তাহলে বলতেছে under which of the following circumstances would a current be induced in coil x
in the same direction as that in coil Y. তো তাহলে এটা কখন, যখন নাকি সুইচটা ওপেন করা হবে। এখন তুমি একটা আর্গুমেন্ট করতে পারো, কি আর্গুমেন্ট করতে পারো? আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ভালো কথা। তো তাহলে আমি যদি এই কয়েল গুলাকে কাছে আনি, তো তাহলে পরেও তো ম্যাগনেটিক ফিল্ড লাইনের কাটিং এর রেটে কি আসতেছে, একটা চেঞ্জ আসতেছে, এটা বলতে পারো না? ইয়েস, তখনও কি হবে, ভোল্টেজ ইনডিউস হবে। যে এ নাম্বার অপশনে কি দেওয়া আছে? এ নাম্বার অপশনে বলা যে the coils are moved closer together, কিন্তু কাছে আনলে পরে কোন ডিরেকশনে ভোল্টেজ ইনডিউস হয়, ব্যাপারটা খেয়াল করো তো। যে আমাদের লেনজেস ল কি বলে, যে আমাদের ইনডিউসড ভোল্টেজটা কি করবে, ইনডিউসড ভোল্টেজটা এমন একটা ডিরেকশনে কারেন্টকে ফ্লো করাবে, তাইলে জানি যে রিজনে ইন্ডাকশনটা হইছে ওই রিজনটাকে যেন কি করতে পারে, অপোজ করতে পারে, তাই না? তো তাহলে দেখো Y এর ভিতরে কারেন্ট ফ্লো করতেছে কেমন, সরি, Y এর ভিতরে কারেন্ট ফ্লো করতেছে কেমন, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তো তাহলে আমাদের সলিনয়েডের কনসেপ্ট মনে আছে, যে একটা সলিনয়েডের কি ম্যাগনেটিক ফিল্ড দেখতে কেমন, একটা বার ম্যাগনেটের মতো, রাইট? তো দেখো Y এর নর্থ পোল কোন দিকে, এটা বের করার ওয়েটা কি, রাইট হ্যান্ড গ্রিপ রুল ফর পোলস। ওকে, এটা ও লেভেল স্যার করা, যে রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে ফার্স্টে Y এর ম্যাগনেটিক ফিল্ডের নর্থ পোলটা বের করলাম, কোন দিকে, দিস ইজ দা নর্থ পোল এন্ড দিস ইজ দা হোয়াট, সাউথ পোল, তাই না? এসা, তো তাহলে Y এর লেফট হ্যান্ড সাইডে হলো নর্থ পোল আর রাইট হ্যান্ড সাইডে কি, সাউথ পোল ক্রিয়েট হয়েছে। এখন ওয়্যারটাকে যদি তুমি কাছে আনো, যে কয়েল এক্স টাকে যদি তুমি কাছে আনো, ইয়েস ভোল্টেজ ইনডিউস হবে না, এটা বলতেছে না, ভোল্টেজ ইনডিউস হবে, কিন্তু কোন দিকে হবে, এটা হলো ইন্টারেস্টিং ব্যাপার। যে যখন নাকি কাছে আনবা, তো তাহলে ইন্ডাকশন হওয়ার রিজনটা কি, বিকজ তুমি কয়েল এক্স টাকে কাছে আনতেছো, এটাই তো রিজন ফর ইন্ডাকশন, তাই না? তো এখন এই রিজনটাকে সে কি করতে চাবে, অপোজ করতে চাবে। তো এই রিজনটাকে অপোজ করতে চাওয়ার জন্য সে করবেটা কি, এই রিজনটাকে অপোজ করতে যাওয়ার জন্য সে এমন একটা দিকে কারেন্ট ফ্লো করাবে এক্স এর ভিতর দিয়ে, তাহলে এখানে এক্স এর রাইট হ্যান্ড সাইডে নর্থ পোল ক্রিয়েট হয়, লেফট হ্যান্ড সাইডে কি ক্রিয়েট হয়, সাউথ পোল ক্রিয়েট হয়। তো এটা হইতে পারবে কখন, যদি কারেন্টটা কোন দিকে যায়, এক্স এর ভিতর দিয়ে কারেন্টটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যায়, তাইলে পরে কি হবে, এই জিনিসটা অপোজ করতে পারে। বুঝতে পারলাম কি বললাম? তো তাহলে কয়েল এক্স টাকে যদি কয়েল ওয়াই এর কাছে আনি, ভোল্টেজ ইনডিউস হবে, দ্যাটস কারেক্ট, কিন্তু ইন্ডাকশনের ডিরেকশনটা কি হবে, অপোজিট টু দ্যাট অফ ওয়াই। কিন্তু তারা চাইছে ইন দা সেম ডিরেকশন অ্যাজ দ্যাট অফ ওয়াই, তো ওয়াই এর ভিতরে কারেন্ট যেদিকে ফ্লো করতেছে এক্স এর ভিতরেও কি করা লাগবে, সেম দিকে ফ্লো করতে হবে। তো ওইটা করার জন্য কোন প্রসেসটা কারেক্ট? তো তাহলে ফার্স্ট অফ অল এ বাদ গেল, কেন বাদ গেল, বিকজ কয়েল গুলাকে কাছে আনলে ভোল্টেজ ইনডিউস হবে, কিন্তু এক্স এর একপাশে ভোল্টেজটা ইনডিউস হবে ইন দা অপোজিট ডিরেকশন, যে ওয়াই এর যেদিকে কারেন্ট ফ্লো করতেছে এক্স এর কারেন্টটা ফ্লো করবে কি, উল্টা দিকে। এরপরে কি করলাম, the resistance of the variable resistor is decreased, তো ভেরিয়েবল রেজিস্টর রেজিস্ট্যান্স যদি কমায় দাও, তখন কি হবে, তখনও তোমার there will be a change in magnetic flux density, তাই না? যে রেজিস্ট্যান্স কমায় দিছো মানে কি, কারেন্ট কি করবে, বাড়বে। তো কারেন্ট বাড়তেছে ভালো কথা, কিন্তু y এর যে ডিরেকশনে ভোল্টেজ, তো তাহলে x এ কোন দিকে ইনডিউস করবে, অপোজিট ডিরেকশনে, যে x এরকম কি করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। আর কোনো চেঞ্জ না আনলে তো হবেই না, এই দুইটাতে ইনডিউস হবে, কিন্তু ইন্ডাকশনটা হবে কোন দিকে, অপোজিট ডিরেকশনে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। জাস্ট সুইচটা ওপেন করলে কি করবে, সেম ডিরেকশনে পাবে। বুঝতে পারছো? তাহলে কোশ্চেন নাম্বার 6 এর आंसर হলো বি। নাও কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে, a proton is moving in a circle of radius 1.5, তো প্রোটন মানে তার চার্জের ভ্যালু জানি, রেডিয়াসের ভ্যালু বলে দিছে 1.5 with a magnetic flux density of 0.020 টেসলা। এখন স্পিড অফ দা প্রোটন কত, তো আমরা রেডিয়াসের ফর্মুলা কি জানি, একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে যদি মুভ করে r = mv/dq নাকি? এসা
বাইরে ভাই তুমি যে হাইগুলা তুলতেছো এখানে কোনো পিছনা থেকে মাত্র দাঁত ফাঁসা করবে না। এত ভোর সকালে উঠে ক্লাস করতে আসে। ও আচ্ছা, তো আমিও উঠছি কয়টায়, একটা দিকে উঠা একটা কিসের মধ্যে হ্যাঁ হ্যাঁ আজকে আবার কলে যাবো। Okay, so velocity is equal to RBQ divided by L. So R হলো 1.5, B হলো 0.020, Q হলো 1.6 times 10 to the power minus 19. এটা আছে ডেটা বুকলেটে আছে। এরপরে ম্যাথ কত প্রথমে এটাও ডেটা বুকলেট থেকে নাকি স্যার? হ্যাঁ, এখন এখানে আমাদের ভেলোসিটিটা কত আসছে, কত 2.9 times 10 to the power 6 meter per second. তাহলে কোশ্চেন নাম্বার 7 এর आंसर বি। নাও কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এখানে মার্ক করাই আছে, যে আগের ব্যাচে পড়ানো ছিল কি জিনিস, আ পজিট্রন যেটা একটা ইলেকট্রন আর অ্যান্টি পার্টিকেল। তো অ্যান্টি পার্টিকেলের কি হয়, সবকিছু অপোজিট হইলে পরে ম্যাসটা কি থাকে সেম। তো তাহলে আ পজিট্রন ইজ ফাউন্ড টু হ্যাভ আ মাস অফ এত কত 1.8 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 29 কেজি, কিন্তু আসলে ইলেকট্রনের মাস কত 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তো তাহলে মাসটা কি হইছে, বেড়ে গেছে। তো এখন মাসটা বাড়ে কখন, যখন নাকি সে স্পিড অফ লাইটের কাছাকাছি স্পিডে মুভ করে, যে রিলেটিভিস্টিক স্পিডে মুভ করে এরকম। তো কি বলতেছে, ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দিস পজিট্রন ইজ হোয়াট, ইট ইজ ট্রাভেলিং ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। বুঝা গেছে এসাস? তো তাহলে এটার জন্য आंसर কি হবে বি। এরপরটা একদম আমাদের ইজি, যে মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার থেকে কি করা লাগবে, কিলোগ্রামে কনভার্ট করা লাগবে। তো যেরকম একটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছিলাম ওই জিনিসটা, যে সি স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব আর ইলেকট্রনের চার্জ দিয়ে কি করব, ডিভাইড করব। আর যেহেতু মেগা ইলেকট্রন ভোল্ট আছে তো ওইটার জন্য 10 টু দি পাওয়ার 6 এর ফ্যাক্টরটা আনতে হয়েছে। তো তাহলে এটা উল্টা ক্যালকুলেশনটা, যে কেজি থেকে মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ারে নিতে সময় কি করতে হয়, আর মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার থেকে কেজিতে নিতে সময় কি, আচ্ছা এটাই বলছে কেজি থেকে মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ারে নিতে বলছে। তো ঠিকই আছে। তো তাহলে 10.125 মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার। তাহলে ওটা হলো এ। এরপরে কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 10 এ বলতেছে the large hadron collider is designed to accelerate protons to very high energies for particle physics experiments. তো very high energy আমাদের কেন দরকার, very high energy কয়েকটা ডিফারেন্ট রিজনে দরকার, কিন্তু এখানের মধ্যে আমাদের কোনটা কারেক্ট অ্যানসার, create particles with a large mass, যে বড় মাসের পার্টিকেল বানাইতে চাই, আর যদি কি দিত কোন পার্টিকেলের ইনসাইড স্ট্রাকচার দেখতে কেমন ওটা ইনভেস্টিগেট করতে চাই, তো ওগুলাও কি ভ্যালিড কোন অ্যানসার দিতে পারে। বুঝতে পারছেন? এখানে আমাদের ফর্মুলাটা আবার লেখা আছে, কেজি থেকে মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কয়ার, আর ওইটা থেকে কেজিতে আসতে কেমন। ওকে, পরে হলো জেন করে রাখি। সামারফিল্ড উইলসবার্গ আর আলফ্রেডেরা ওরা অক্সফোর্ড। So তাহলে the momentum of a particle is c, the kinetic energy of the particle is double. তো kinetic energy ডাবল করলে মোমেন্টাম এর কি হবে, দেখো ke is equal to কি জানি p square by 2m নাকি এসাস। তো এখন মাস হলো কনস্ট্যান্ট, তো তাহলে তোমার কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশনশিপ হলো এরকম, যে ke is proportional to momentum squared or momentum is proportional to root over ke।
এখন কে যদি ডাবল হয় মোমেন্টাম বাড়বে, বাড়বে না এমন না, মোমেন্টাম বাড়বে কিন্তু কি হবে না, ডাবল হবে না। কত টাইমস বাড়বে, রুট 2 টাইমস বাড়বে, তাই না এসাস? যে মোমেন্টাম ইজ ইকুয়াল টু কি, দেখো বোর্ডে দেখো, মোমেন্টাম ইজ ইকুয়াল টু or momentum is proportional to root ke, তাই তো? তো তাহলে তুমি এটার প্রপোর্শনালিটি এমন ভাবে ধরতে পারো কি, ke ডাবল হওয়া মানে মোমেন্টামটা কি হচ্ছে, বাড়তেছে, কিন্তু কত টাইমস বাড়তেছে, রুট 2 টাইমস, বিকজ তাদের সাথে ওই রকম রুট ওভারের রিলেশন। অর তুমি বাচ্চাদের মতো অঙ্ক করতে পারো যে কি p is equal to k into ke, k into root ke, so তাহলে k is equal to কি, p divided by root ke, তাই না? কনস্ট্যান্ট নিয়ে আসছে k, so when ke is equal to 2ke, যে ke যখন নাকি কি, নতুন ke যখন নাকি 2 টাইমস হয়ে গেছে আগেরটা থেকে, তো তাহলে কি হবে, p is equal to k into নতুন p কি হবে, মানে নতুন মোমেন্টাম কি হবে এটা বের করব, equal to root over 2k, তাহলে k into root over 2 into root over ke, এখন k আর root over ke মানে কি, k into root over ke মানে কি, মোমেন্টামটা ওল্ড মোমেন্টামটা, তো তাহলে root over ওল্ড মোমেন্টাম, তাহলে মোমেন্টাম কত টাইমস হয়েছে, রুট 2 টাইমস বাড়ছে। এই কোশ্চেনটা ইন্টারেস্টিং, এই ভেক্টর ডায়াগ্রামটা একটু মজার, কেমন জিনিস খেয়াল করো, the diagram represents the collision between two subatomic particles p and q, যে দুইটা সাবঅ্যাটমিক পার্টিকেলের মধ্যে কলিশন। তো এখন বিফোর এন্ড আফটার কলিশনের আমাদের ডিরেকশন গুলো দেখো, দেখো মুভিং উইথ মোমেন্টাম 1 and 2 respectively. After the collision they have momentum 3 and 4. এখন খেয়াল করো এসব টোটাল মোমেন্টাম বিফোর আর টোটাল মোমেন্টাম আফটার কি হতে হবে, সেম হওয়া লাগবে। এমন না কিন্তু ব্যাপারটা যে টোটাল মোমেন্টাম অফ p বিফোর মাস্ট বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম অফ p আফটার, এটা না। ব্যাপারটা কি, টোটাল মোমেন্টাম বিফোর, টোটাল মোমেন্টাম বিফোর এই দুইটার সামেশন মিলে কি হবে, টোটাল মোমেন্টাম আফটার গুলোর সামেশনের সমান হবে। এখন টোটাল মোমেন্টাম বিফোর এটা হলো 1, এটার সাথে সাম হবে মানে কি, এটার এন্ড থেকে আরেকটা শুরু হবে, তাই না? যে এটা শেষ হয়েছে দেন এটার সাথে প্লাস আরেকটা মোমেন্টাম, তো তাহলে এটা কি, দিস ইজ দা টোটাল মোমেন্টাম বিফোর, নাকি এসএস? আর টোটাল মোমেন্টাম আফটারটা কি, 3 আর এটা শেষে 4, তো 3 আর 4 প্লাস করলে এমন আসে, আর 1 আর 2 প্লাস করলে এরকম আসে। তো এখন এই দুইটা কোনটার মধ্যে দেখাবো, 3 এর মধ্যে, যে মোমেন্টাম অফ 1 শেষ প্লাস মোমেন্টাম অফ 2 করলে পরে কি হচ্ছে, মোমেন্টাম অফ 3 আর মোমেন্টাম অফ 4 এর সামেশনের সমান হচ্ছে, এর জন্য কি দুইটা মিলে যাচ্ছে, তাই না? অনেকজন এখানের মধ্যে কি করে, তারা বাকিগুলারও ডিরেকশন গুলো কিন্তু বাকিগুলো ঠিক রাখছে, দেখো ডিরেকশন সবগুলো তো এরকম ঠিক রাখছে, কিন্তু তারা মেইন যে ভুলটা করে, দেখো এই যে 1 এর সাথে কে প্লাস করছে, 3 কে প্লাস করছে, তো এটা কি বুঝাইতেছে, বুঝাইতেছে যে মোমেন্টাম অফ p বিফোর প্লাস মোমেন্টাম অফ p আফটার is equal to momentum of q before plus momentum of q after, এটা তো আমাদের লজিক না। আমাদের লজিকটা কি, টোটাল মোমেন্টাম বিফোর is equal to টোটাল মোমেন্টাম আফটার, সো তাহলে total momentum of p before plus after is equal to total momentum of q before plus after, এটা আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম না। দেন এখানের মধ্যেও তারা ওই ডিরেকশন গুলো কি করছে, 3 আর 2 প্লাস করছে, 4 আর 1 প্লাস করছে, তো তাহলে পরে এটাও হবে না।
দেন এখানের মধ্যে কি 2 আর 3 প্লাস করছে, যে একটা রেন্ডে আর একটা অ্যাড করছে, আর এখানে কি 1 আর 4 অ্যাড করছে, বুঝছো? তো তাহলে ডি বি এ বাদ, তো তাহলে অ্যানসারটা হবে কি সি। কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার সি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, a student is sitting on the right hand side in a bus, ঠিক আছে? বাসের রাইট সাইডে বসে আছে ফেসিং দ্য ডিরেকশন অফ ট্রাভেল, যেদিকে মুভ করতেছে ওইদিকে তাকায় আছে। The bus goes round the bend to the left, আমরা বাসটা ফার্স্টে আঁকি, এই হলো বাস, স্টুডেন্টটা কোথায় বসে আছে, ডান পাশে তাকায় আছে কোন দিকে, বাস যেদিকে যাচ্ছে ওইদিকে। এখন বাসটা কোন দিকে টার্ন নেবে, the bus will take a turn to the left, তাই না? The bus will bend towards left। তো এখন বলতেছে the student remains in the same position within the bus। তো এখন the student experiences what? সে একটা সার্কুলার পাথে মুভ করলে পরে সে কোন দিকে ফোর্স ফিল করবে, towards the center of the circle। এখন সেন্টার অফ the circle কোন সাইডে, towards the left or towards the right? left of তাহলে সেন্টার অফ সার্কেল কোন দিকে সেন্টারে যাবে? তো তাহলে সেন্টার অফ the circle কোন দিকে, ও to the left। আচ্ছা। Exactly. ওকে, তো এরপরে the unit of flux linkage। তো flux linkage এর ইউনিট কি, ওয়েবার। এটা একদম আমাদের মনে রাখা লাগবে, এটা তোমার ডেটা বুকলেটে পাবা। ওকে, এখনের কোশ্চেনটা ইন্টারেস্টিং, এই কোশ্চেনের অ্যানসারটা দেখে তো বলো তো একজন। কি কেন কেন পুরোপুরি করবে না? কি বলতেছে, an electric motor is connected via switch to a battery. The graph is plotted to show the variation of current with time t. The switch is closed at time capital T, যে ক্যাপিটাল T এর সময় কি করছে, সুইচটাকে ক্লোজ করা মানে কি অন করা, তাই না? তো এখন সুইচ যখন ক্লোজ করবে তো তখন কি হবে, কারেন্টটা বাড়বে। আচ্ছা, তো সুইচ যখন ক্লোজ করতেছে কারেন্টটা বাড়তেছে, কিন্তু এখন এই যে কারেন্টটা কমবে, তো এখন এই জিনিসটা কি হবে, কারেন্টটা কেমন ওয়েতে কমবে, এন্ড এই জিনিসটা ফার্স্ট অফ অল এসএস বলো তো কারেন্টটা কমে কেন? সুইচ ইজ ক্লোজ বলছে, ক্লোজ করা মানে সুইচ অন করা। তো এখন এখানে কোনো দেখা যায় কত নাম্বার কোশ্চেন, 5। তো 5 এর অ্যানসারটা কি ডি। এখন এই ব্যাপারটা কেন, যে আমাদের ও লেভেলসে থাকতে সময় তোমাদের এরকম একটা গ্রাফ ছিল না, একটা ফিলামেন্ট বাল্বের জন্য যে বলতো যে why a filament bulb is more likely to break or burst when it is first switched on, because প্রথমে আমাদের করে কি হয়, কারেন্টটা বেড়ে যায়, দেন এই কারেন্টটা
এরপরে কমে কমে কি হয় স্টেবল ভ্যালুতে আসে। তো তাহলে স্টেবল একটা কারেন্ট তো তার একটা মিনিমাম একটা কারেন্ট দরকার হবে। কারেন্টটা যদি কমে একদম জিরোই হয়ে যায় তাহলে পরে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই করে করতেছি কি, তাই না? তো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? ডি, যে ফার্স্টে কারেন্ট অনেক বেশি বেড়ে গেছে সুইচ অন করার সাথে সাথে। এতে দেখাইছে কি ওই কারেন্টই থাকে, বাট ওইটা তো না। এখানে দেখাইছে কারেন্ট এরকম গ্র্যাজুয়ালি ম্যাক্সিমাম হয়, এটাও না। প্রথমে একদম সবচেয়ে হাইয়েস্ট কারেন্ট এরপর কমে যায়। তো বি নালে ডি এর মধ্যে যে কোনো একটা অ্যানসার হবে, কিন্তু বি হবে না কেন? বিকজ এখানে দেখাই দিছে কি সুইচ ক্লোজ করার পরেও কারেন্ট আবার কমে জিরো হয়ে গেছে, তো এটা কোনো মানে নাই। তাহলে দ্য অ্যানসার উইল বি কি ডি। এইখানের মধ্যে এত কঠিন একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসলে খুবই কঠিন, বিকজ এখানের মধ্যে কি করে নাই, ইলেকট্রনের কলামে তো আমাদের আসে না, বুঝছো? এটা হলো তোমার উপ 10-20 করে দিতে হবে, বুঝছো? এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম। ফার্স্ট অফ অল এটা কি জ্যাম ক্লোজ করতেছিলাম না, তাহলে জ্যাম ক্লোজ কোশ্চেন পেপারে এত পুরো একটা পেপার দেখছো, অপশনের মধ্যে এখানে এইটা, এখন এখানের মধ্যে দেখো অ্যানসারটা কি হবে। প্রোটন একটা, নিউট্রন একটা, ইলেকট্রন একটা। আচ্ছা এখানে ইলেকট্রন না থাকলেও বি, ইলেকট্রন না থাকলেও বাকি অপশন গুলিতে ইয়ে দেওয়া আছে, প্রোটন একটা, নিউট্রন একটা, অপশন একটাই। ও আচ্ছা, তো কোশ্চেন দেখাও লাগতো না, একটা কলামের ইনফরমেশন ছাড়াই আছে। যেখানে অ্যাটম অফ ডিউটেরিয়াম হ্যাজ, এরপরে কিন্তু কিছু নাই, কোশ্চেনে কি চাইছে এটা কিন্তু বলেন। ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 7। এই জিনিসটা সোজা, যে আমাদের কেজি থেকে মেকে ইলেকট্রন ভোল্ট সি স্কয়ারে কনভার্ট করলে কোনটা আসে? 940। এটা আমাদের ফর্মুলা আমাদের জাস্ট বসাই দেব। এখন কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে? আ পজিটিভ কে অর কে প্লাস, এটা হলো একটা মেজন। একটা মেজন মানে কি, একটা কোয়ার্ক আর একটা অ্যান্টি কোয়ার্ক দিয়ে বানানো। তো বলতেছে ইট ইনক্লুডস আ স্ট্রেঞ্জ কোয়ার্ক। প্রথমে সি আর ডি বাদ, এখানে কয়টা কোয়ার্ক আছে? 3টা। বি টা আমরা বাদ দিয়ে দিতে পারি, কেন? বিকজ পুরোটাই নরমাল কোয়ার্ক, কোনো অ্যান্টি কোয়ার্ক না। তো তাহলে অ্যান্টি কোয়ার্ক আর কোয়ার্কের কম্বিনেশন আছে কোনটা? শুধু এ। তাহলে অ্যানসার হবে এ। আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? দ্য কে প্লাস ইজ লাইকলি টু ডিকে টু। এখন আমাদের ফার্স্ট অফ অল কি দেখা লাগবে? চার্জ কনসার্ভ আছে নাকি। এখন লেফট হ্যান্ড সাইডে কি পজিটিভ 1, তো রাইট হ্যান্ড সাইডেও কি থাকা লাগবে? চার্জটা এসএস পজিটিভ 1। তো এখন দেখো এ তে পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, তো তাহলে এখানে চার্জ দেখাইছে কত? 0। এখানেও চার্জ দেখাইছে কত? 0। এখানে চার্জ দেখাইছে নেগেটিভ 2। কিন্তু আমাদের তো আসলে আফটার দা ডিকে তখনও চার্জ থাকতে হবে কত? +1। আচ্ছা ডি তে নেগেটিভ কেন? আচ্ছা এটা তো নিউট্রিনো, সরি, তাই আছে। তো তাহলে আমাদের চার্জটা থাকতে লাগবে কত? +1 থাকা লাগবে। মানে অ্যানসার হবে বি। কোশ্চেন নাম্বার 9 এর আনসার বি। এরপরে কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? দ্য ডিপ অফ দ্য ওয়েভলেন্থ অফ আ মুভিং টেনিস বল ইজ ক্যালকুলেটেড অ্যাজ এত। একটা টেনিস বলের ডিপ অফ দ্য ওয়েভলেন্থের ভ্যালু দিচ্ছে। এখন বলতেছে this means that the tennis ball, কি বলে, this means that the moving tennis ball কি হইতে পারে?
diffracts through a narrow slit, does not behave as a particle, does not have wave properties, is traveling at the speed of light. First of all, particle আর ওয়েভ হিসেবে বিহেভ করতেছে না, এখানের মধ্যে আমাদের কি ফার্স্ট অফ অল ওয়েভ প্রপার্টি পার্টিকেল প্রপার্টির এই ব্যাপারগুলি কখন যে তোমার সবকিছুই কিন্তু ওয়েভ হিসেবে বিহেভ করে, সবকিছু কিন্তু কি করে পার্টিকেল হিসেবে বিহেভ করে। তো তাহলে এখানের মধ্যে কোনোটা অপশনই কিন্তু আমাদের ভুল, যে এখানের মধ্যে কি একটাতে বলতেছে পার্টিকেল হিসেবে বিহেভ করে না, আরেকটাতে বলতেছে কি যে ওয়েভ প্রপার্টি নাই, আর আরেকটাতে কি বলতেছে দেখো অ্যান্সার যে ইট ইজ ডুইং হোয়াট, ইট ইজ ট্রাভেলিং এট দ্য স্পিড অফ লাইট। এখন একটা টেনিস বল যদি স্পিড অফ লাইটে মুভ করে তো তখন কি হবে, আর স্পিড অফ লাইটে কি আমাদের আসলে রিচ করতে পারবে কেউ? তো এটাও তো পারবে না। তো তাহলে আমাদের অ্যানসারটা কি হবে যে এখানে আমাদের ওই স্লিটের ওপেনিংটা যদি ওয়েভলেন্থের সমান হয় তো তখন কি হবে, সে ডিফ্র্যাক্ট করতে পারবে, তাই না? তাহলে কোশ্চেন নাম্বার 10 এর অ্যানসার কি হবে? সরি, 10 এর অ্যানসার সি ক্যান দেওয়া does not display wave property. Wavelength কি এত বেশি ছোট দেখে? ওকে, diffracts through a narrow slit, এখানের মধ্যে তোমার ওয়েভলেন্থ তো এত, ওয়েভলেন্থ আমরা ক্যালকুলেট করলাম এত, তাহলে এই ওয়েভলেন্থ সমান স্লিট ওপেনিং থাকলে পরে তো তার ডিফ্লেক্ট করতে পারার কথা, তাই না? কিন্তু এখানের মধ্যে ব্যাপারটা তাহলে তারা এটা দিচ্ছে, সরি তার এখানের মধ্যে বুঝাইতে চাইতেছে যে ওয়েভলেন্থের ভ্যালুটা এতই ছোট আসছে, ঠিক আছে, যে এটা বলতে গেলে কি না কোনো ওয়েভ প্রপার্টি না, যে সে কি করতেছে এত ছোট ওয়েভলেন্থ কোনো কি হয় না ওয়েভের হয় না, বুঝতে পারছো? তো এর জন্য এটা কি করতেছে না ওয়েভ প্রপার্টি শো করতেছে না। ওয়েভলেন্থের ভ্যালু এটা ম্যাক্সিমাম ছোট কত? Gamma rays are the smallest wavelength. Gamma rays smallest wavelength. 10 to the power minus 12. Yes, 10 to the power minus 12, 10 to the power minus 15 ওরকম রেঞ্জে থাকলে পরে তখন তাও কি বলা যায় যে ওয়েভ হিসেবে বিহেভ করতেছে। ওটা যেহেতু 10 to the power minus 33, এটা অনেক বেশি ছোট, এর জন্য এটাতে বলতেছে যে কি করতেছে না ওতে S1 পরীক্ষা শুরু করলো মাত্র। ইউনিট 2 কোশ্চেনে বলে কঠিন এগুলো। এর সাথে এখন বারবার বলতেছে যে প্রেডিক্টেড নিয়ে যে কি ভালো ডিসিশন নিয়েছি। সাইমা রিফাজের কাছে কঠিন লাগছে, তার মানে একটু অন্যরকম হয়ে গেছে কোশ্চেন। শেষ একটু এটা দেখা যায় যে একটা নিউ আসছে না, পরীক্ষা নেওয়ার মালিক শুধু আল্লাহ। ও এরপরে জুন 12 মাস থেকে বের করে নেই। কোশ্চেন নাম্বার 1 টা তো আমাদের আসলে মার্কস দেখে অ্যানসারটা মিলে না, আমরা হলে এটা আসলে পারার কথা না। আচ্ছা, খুবই কঠিন একটা কোশ্চেন দিয়েছে।
এই এখানে question একটা বলবেন মাঝে এই নিউট্রন নাম্বারটা উপরে চেঞ্জ করে সিরিয়াস এটা তুমি হবা। না না আমি বলি না একবার করছি So, এখন প্রোটন নাম্বার 82 82 and এখানে নিউট্রন নাম্বার দিচ্ছে এটা, তাহলে এটা হলো কত সি নাকি? Yes sir? আরে না না উপরেটা কি উপরেটা হবে এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? A car is accelerated from rest, তো তার মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মোমেন্টাম হলো 0। এখন which graph correctly shows how kinetic energy varies with momentum? এখন এই যে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের রিলেশনশিপ কেমন, এটা না? তো তাহলে এটা কি হবে? y equal to x square গ্রাফের মতো প্যারাবোলিক গ্রাফ, তারপরে দিস নাকি? এখন একটা ইনইলাস্টিক কলিশনে কে কনজার্ভ থাকে না? কাইনেটিক এনার্জি। এরপরে ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ নিউটন পার কুলম্ব, যে ফোর্স পার ইউনিট চার্জ। এরপরে একটা ক্যাপাসিটরে ডিসচার্জ করতেছে, যার টাইম কনস্ট্যান্ট হলো 5 সেকেন্ড। The time taken for the capacitor to lose half its charge, তো তার মানে হাফ লাইফ আর টাইম কনস্ট্যান্ট রিলেটেড। আমাদের ফর্মুলাটা কি ছিল? T half is equal to, এটার সাথে ln 2 কি ছিল? ln 2 মাল্টিপ্লাই ছিল ln 2 ইনটু tau। এটা তাহলে কত আসে? হ্যাঁ 3.5। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর आंसर হলো ডি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। ভাই আমি তো এই যে এখানে এই ফর্মুলাটি ইউজ করছিলাম যে q ইকুয়ালস টু q নট e টু দি পাওয়ার মাইনাস t বাই rc, এটাতে করলে হবে নাকি? হ্যাঁ এখানে তো তোমার কিউ জানো না, কিউ নটও জানো না। ভাই এখানে আমি যে যদি q হ্যাঁ নটটাকে যদি ওইটা, 1 বা হ্যাঁ ওইটা এভাবে করতে করছি। পারো যে তোমার কিউ নট আর কিউ এর রেশিও থেকে হাফ আসবে, বিকজ হাফ অফ ইটস চার্জ লুজ করবে, তো মনে করে করতে হ্যাঁ ভাই পারো। তো পরে এটা হাফ। হ্যাঁ ওইটাও করতে পারো, ওটা সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। হ্যাঁ ভাই একই আসছে। ওকে ওইটাও করতে পারো, সমস্যা নেই, ওইটা থেকে এই ফর্মুলা আসছে, বুঝছো? ও আচ্ছা। এই ফর্মুলার ডেরিভেশন ওখান থেকে আসছে। ওকে এরপরে which one of the following statements does not help to explain why electrons can be used to probe the nuclei of atoms? যে ইলেকট্রন দিয়ে কি করা যাবে? অন্য অ্যাটমের নিউক্লিয়াসকে স্টাডি করা যাবে। তো কোনটা কি না কারেক্ট স্টেটমেন্ট না? একটা বলতেছে যে ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জ, তো এখন ইলেকট্রন নেগেটিভলি চার্জ হোক বা পজিটিভলি চার্জ হোক এটা থেকে কিছু যায় আসে? চার্জ হইলেই তাকে কি করা যাবে? অ্যাক্সেলারেট করা যাবে পার্টিকেল অ্যাক্সেলারেটর দিয়ে, আর অ্যাক্সেলারেট করাইলে তার ওয়েভলেন্থ ছোট হবে, ওই ওয়েভলেন্থ দিয়ে কি করা যাবে? উই ক্যান স্টাডি ইনসাইড দ্য নিউক্লিয়াস। বাকিগুলি electrons can have wavelengths similar to nuclear diameters, তো এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট। electrons can be accelerated to high energies, এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট। electrons can exhibit diffraction effects, এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট। তো তাহলে কোনটা ভ্যালিড স্টেটমেন্ট না? এ যে নেগেটিভলি চার্জ, এটা দিয়ে কি চায় আসে? ইলেকট্রন যদি পজিটিভলি চার্জ, এই নাম্বারটা বুঝে দাও ইলেকট্রন ডিফ্র্যাকশন শো করতে পারে, যে ইলেকট্রন ক্যান আন্ডারগো ডিফ্র্যাকশন। তো ডিফ্র্যাকশন করলেই তো ইন্টারনাল স্ট্রাকচারের প্যাটার্নটা বুঝতে পারে। ওকে এখন এটার জন্য কি বলতেছে? The diagram shows two parallel plates are distance d apart. There is a potential difference v across the two plates. তো তাহলে potential difference জানি, distance জানি, তো তাহলে electric field strength equal to কি হবে? v by d, তাই না? বিকজ প্যারালাল প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি থাকবে? কনস্ট্যান্ট। তো বলতেছে a particle of charge minus q, তো পার্টিকেলের চার্জ হলো মাইনাস q, তো মাইনাস q
চার্জওয়ালা পার্টিকেলটা ইলেকট্রিক ফোর্স কোন দিকে ফিল করবে বলো তো এসাস? উপরে নাকি নিচে? উপরে, বিকজ উপরের প্লেটটা হলো পজিটিভ, তাই তো? minus q is placed between the plates are shown. The particle is attracted to the positive plate and moves through a distance x. তো তাহলে এই x সমান ডিসটেন্স কি করলো? উপরে গেল। তো এখন বলতেছে which of the following expressions give the work done on the particle as it moves through this distance x. তো তাহলে work done is equal to কি? Force multiplied by distance moved in the direction of the force, নাকি? Force multiplied by distance moved in the direction of the force. তো তাহলে সে যে x distance উপরে গেল, তো ওই ফোর্সটা কার কি ফোর্স? ইলেকট্রিক্যাল ফোর্স। ইলেকট্রিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু কি? F ইকুয়াল টু QE, তাই না? তো তাহলে distance moved in the direction of the force. তো এখন এখানে ফোর্সটা হলো QE আর ডিসটেন্সটা হলো x। তো এখন আমাদের তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের কোনো অপশন নাই। তো এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কি? ভোল্টেজ বাই ডিসটেন্স, নাকি? ইনটু x। তো তাহলে QVx ডিভাইডেড বাই d, এটা কোন অপশনে আছে? অপশন বি তে, নাকি? তাহলে QVx ডিভাইডেড বাই d। ওকে, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে দেখো, a coil of n turns and cross sectional area A lies perpendicular to the magnetic field of flux density P. The flux linkage is x. তো তার মানে x is equal to BAN, নাকি? A second coil with twice the number of turns, তো তাহলে নাম্বার অফ টার্নস তার কত? 2 times, but half the cross sectional area হলো half, lies perpendicular to the magnetic field with flux density 2b. তো flux density হলো আবার twice. So the magnetic flux linkage with the second coil is, ওটা কি হবে? 2n, এটা তো এটা ডাবল, এটা হাফ, তো কাটাকাটি, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আবার কি? টুয়াইস। সো তাহলে 2BAN, তো তার মানে 2x। কোশ্চেন নাম্বার 8 এ সি। এরপরে কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে, a pion can decay to produce two lepton, যে একটা পায়ন ডিকে করে দুইটা লেপটন ফর্ম করে। তো বলতেছে which one of the following is possible। তো এখন টোটাল লেপটন নাম্বার বিফোর কত ছিল? 0। তো তাহলে আফটার থাকতে হবে কত? 0। তো এখন পাইনের চার্জ হলো পজিটিভ, তো লেফট হ্যান্ড সাইডে কি হলো? রাইট হ্যান্ড সাইডে কি থাকতে লাগবে? পজিটিভ থাকা লাগবে। তো এখানে চার্জ পজিটিভ আর এটা তো নিউট্রাল, তো চার্জ কনজার্ভ। আর লেপটন নাম্বার কি আছে? বাকিগুলোতে তো মানে চার্জ কনজার্ভ আছে, এটাতে চার্জ কনজার্ভ আছে, কিন্তু এখানে তো দুইটা লেপটন ফর্ম করে নাই। তো এটা বাদ, এখানে চার্জ কনজার্ভ নাই, এখানেও চার্জ কনজার্ভ নাই। চার্জ কনজারভেশন থেকে বাদ দিয়ে দিলে লেপটন নাম্বার দেখাই লাগে না, ঠিক আছে? যে চার্জ কনজার্ভ আছে জাস্ট কোনটায়? এতে, বুঝছো? যদি তোমারটা এরকম দিত এসাস, আচ্ছা পাই প্লাস ইলেকট্রন মাইনাস, কোনটা ডি নাম্বারটা? এখানে কি দুইটা লেপটন ফর্ম করবে বলছো না? পাইন তো নিজে একটা মেজন, সে তো লেপটন না, তো ওখানে লেপটন ফর্মই করছে কয়টা? একটা, তাই না? এরপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে দেখো, as a particle accelerates in a line, it passes through drift tubes of increasing length। তো তাহলে ওই যে ড্রিফট টিউব গুলোর লেন্থ কি হয়? বাড়তে থাকে। তো এখন বললো কি দিস ইজ সো দ্যাট কি হয়, আমাদের ভোল্টেজ যেটা ভ্যারি করতেছে
সবগুলা টিউবের ভিতরে কি করা লাগবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হবে না? তো ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম হ্যাঁ স্পেন্ড তো তাহলে ফার্স্টে এ নাম্বারে কি বলতেছে, the particle can be given more energy within each tube, এটা তো একদম ভুল। টিউবের ভিতরে তো কোনো এনার্জি পায় না, টিউবের ভিতরে তো কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, তাই না? তো তাহলে এ বাদ। এরপর এরপর বলতেছে the accelerating voltage can be as high as possible, accelerating voltage বেশি দিব নাকি কম দিব এটা আমাদের টিউব লেন্থের উপরে যায় আসে না। Then the time spent in each tube is longer, no, the time spent in each tube must be same, তাইলে জানি একটা টিউব থেকে বের হইতে সময় আরেকটা টিউবে যাইতে সময় কি করতে পারে, অ্যাসেলারেট করতে পারে। সো তাহলে কি হবে, the frequency of the accelerating voltage can be constant, তো accelerating voltageটাই যে পাওয়ার সাপ্লাইটা যে অল্টারনেট করবে প্রতি হাফ সাইকেল পর পর। কি হলো ভাই, পর পর করে যেন টুকি মারা যায় কি অনেক ইউনিভার্স কেস আজকে দেখতে আসতেছে, কেস আজকে ভিডিও দিয়ে টুকিয়ে দেয় তো চলে যায়। তো তাহলে কোশ্চেন নাম্বার 10 এর आंसर হবে কি বি। ওকে, তো তাহলে এটা গেল। এখন জেন 13, জেন 13 আমার স্ক্রিনটা দেখতে আই লাভ ইউ স্যার হ্যাঁ জেন 13 প্রথমে যখন বলতাম আমি বুঝিও না কি কইলো, এরপরে যখন আমার বলতেছে আল্লাহ কি কইতেছে তুমি, রিদিয়া পরে একটু পর পর এসে বলতেছে স্যার আই লাভ ইউ স্যার ওকে, তো এখন ফার্স্টে কোশ্চেন নাম্বার 1, এটা তো খুবই কঠিন, যে ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি হবে, তোমার ডেটা বুকলেটে আচ্ছা লিখে ভাইয়া, রাখছো নাকি বলো। ভাই বলছি কি ওই যে কোয়েশ্চেন নাম্বার যে 9টা যে বুঝাইলো, ওই যে টু লেপ্টনস যে কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ, ওটা কি আর একটু বুঝাতে পারবা? মানে বুঝতে পারছি না ভালো। চার্জ কনজারভেশন দেখো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে চার্জ কনজার্ভ আছে কোনটায়, এই যে এ নাম্বারটা আছে। এ নাম্বারটায়। আর কোনটায় চার্জ কনজার্ভ আছে, ডি তে চার্জ কনজার্ভ আছে, কিন্তু ডি হবে না কেন, বিকজ ওরা বলছে কি কয়টা লেপটন ফর্ম করবে, দুইটা। কিন্তু ডি নাম্বারে আমাদের কয়টা লেপটন দেখাইছে রাইট হ্যান্ড সাইডে, ও একটা দেখাইছে। একটা দেখাইছে, আরেকটা তো মেজন দেখাইছে, পায়ন যে পাই যে হ্যাঁ, সিম্বলটা ওটা তো একটা মেজন, বুঝছো? মেসন পার্টিকেল। হুম, তো এর জন্য ডি হয় আচ্ছা নাই, আর বাকিগুলোতে একটাও চার্জ কনজার্ভ না। বুঝতে পারছি। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে এখানে, a body initially at rest, তাহলে ইনিশিয়াল velocity 0 explodes into two masses m1 and m2। এখন ইনিশিয়াল মোমেন্টাম হলো 0, ফাইনাল মোমেন্টামও কি হবে 0 হবে। These masses move apart with velocities v1 v2 respectively। তো এখন বলতেছে the ratio of v1 and v2 is equal to what, কি হবে, m1 v1 must be equal to কি m2 v2, so তাহলে v1 by v2 is equal to কি হবে m2 by m1, উল্টাটা আর কি, ঠিক আছে। এই দুটো মোমেন্টাম সমান হইতে হবে কেন, বিকজ ইনিশিয়ালি 0 ছিল, ফাইনালেও কি হইতে হবে, দুইটার ইকুয়াল মোমেন্টাম থাকতে হবে অপোজিট ডিরেকশনে, তাইলে জানি কি করতে পারে, তাদের মোমেন্টাম গুলি ক্যান্সেল আউট হইতে পারে, তাই না? ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, which of the following is a ऐसा vocabulary, which of the following is a property of a uniform
ইলেকট্রিক ফিল্ড। তুমি বোরকা করে আসলে পরে তোমার এরকম নিকাব খেলে দেখে এরপর যখন নাকি দেখবে যে তারই হলা। আচ্ছা, তো কি বলতেছে, which of the following is the property of a uniform electric field? তাই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের কি থাকবে, সব জায়গায় সেম স্ট্রেংথ। ঠিক আছে, তো তাহলে অ্যানসার কি হবে, ডি। এরপর কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, a potential difference of 50 volts is applied between two identical parallel aluminum plates. The plates are separated by distance of 10 মিলিমিটার। তো তাহলে পটেনশিয়াল ডিফারেন্স জানি, প্লেটের সেপারেশন জানি, তো এখানে থেকে কি পাবো, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ পাবো নাকি। তো এখন বলতেছে which of the combination of potential difference and separation would double the electric field strength? তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ডাবল করার জন্য কি করব, এটার ভোল্টেজ ডাবল করব আর ডিসটেন্স কি করব, হাফ করব। তো এখন এই অপশনটা কোনটায় আছে, অপশন সি তে, যে ভোল্টেজ ডাবল করা হয়েছে আর ডিসটেন্সটাকে কি রাখা হয়েছে, সেম। তো তাহলে ডিসটেন্স সেম, ভোল্টেজটাকে ডাবল করছে, সো তার মানে কি ফিল্ড স্ট্রেংথ কি হয়ে যাবে, টুয়াইস হয়ে যাবে। আর বাকি কোন অপশনে কি হবে না, এটা হবে না। যে দেখো এখানে এতে কি করছে, দেখো ভোল্টেজ ডাবল করছে আবার সেপারেশনে কি করছে, ডাবল করে দিছে, সো তাহলে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি থাকবে, সেম থাকবে, তাই না। তো তাহলে এ হবে না। বিতে কি বলছে, সেপারেশন ডাবল করছে আর ওইদিকে ভোল্টেজ হাফ করছে, আরে বাপ রে বাপ, মানে বুদ্ধি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বানিয়ে দিছে 1/4, যে ডিসটেন্স ডাবল করে হাফ করলো, ভোল্টেজ হাফ করে হাফ করলো, তো তাহলে হাফ হাফ মিলে কত হবে, 1/4 হয়ে যাবে। আর এখানের মধ্যে সেপারেশন সেম রাখছে, ভোল্টেজ হাফ করছে, তো তাহলে এখানে ফিল্ড স্ট্রেংথ কি করলো, হাফ করলো। এখানে ফিল্ড স্ট্রেংথ থাকবে ই, এখানে ফিল্ড স্ট্রেংথ হয়ে যাবে 1/4 অফ ই, এখানে ফিল্ড স্ট্রেংথ হবে হাফ ই। তো তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা, সি, এখানে টুয়াইস হচ্ছে। ওকে, oh my god, which of the following is not a vector quantity? এসা কোনটা, এটা মোমেন্টাম নাকি, ভাই এটা একটা দিলে এই যে পটেনশিয়াল না, দেখো তোমার অ্যান্সার ঠিক আছে নাকি, দেখছো, না পারলে এগুলা পারা যায়। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, two identical spheres of mass m are both traveling with speed v towards each other. The spheres collide head on. Which of the following statement must be true after the collision? কি হবে, টোটাল মোমেন্টাম বিফোর কত, এসা ইকুয়াল মাস ইকুয়াল ভেলোসিটি অপোজিট দিকে যাচ্ছে, তো টোটাল মাস বিফোর কত, 0, টোটাল মোমেন্টাম বিফোর আর কি 0, তো টোটাল মোমেন্টাম আফটারও কত হবে, 0 হবে। তো তাহলে অ্যানসার কোনটা, তাহলে কোশ্চেন নাম্বার 6 এর অ্যানসার হবে বি। এরপরে a cyclist travels along a straight road at a steady speed. A net force of 20 newton is then applied for কত সেকেন্ড, 6 সেকেন্ড। তো ফোর্স জানি, টাইম জানি, তো বলতেছে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, ফোর্স ইনটু টাইম। যে ইম্পালস মানে কি, ইম্পালস হলো ফোর্স ইনটু টাইম, তো তাহলে এটা কত, ক্যালকুলেটর লাগবে তো এই ম্যাথ করতে নাকি এসাস। আচ্ছা, তো এটা করে জানা যাবে কি আসে, ক্যালকুলেটর ঠিক আছে। 8 নম্বরের পর কি বলতেছে, a conductor of length 50 millimeter carries a current of 3 ampere. তো লেন্থের ভ্যালু দেওয়া, কারেন্টের ভ্যালু দেওয়া, অ্যাঙ্গেল কত, এখানে অ্যাঙ্গেল 30 ডিগ্রি ফর ম্যাগনেটিক ফিল্ড অফ ফ্লাক্স ডেনসিটি এত। তো আমরা অ্যাঙ্গেল জানি, কারেন্ট জানি, ফিল্ড স্ট্রেংথ জানি, লেন্থ জানি, তো তাহলে আমাদের ফর্মুলা কি, যে the magnitude of the magnetic force acting on the conductor, তো তাহলে F equal to কি, BIL sin theta, তাই তো। তো BIL হলো 50, তো 50/1000
আর sin theta এটা কত আসে 0.050 into 3 into 0.20 এটা কত আসে এটা নাকি হ্যাঁ ভাই এ হয় এ হবে So, এরপরে কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে an alpha particle and a beta particle both move into the same uniform magnetic field which is perpendicular to the direction of motion তো একটা আলফা আর বেটা পার্টিকেল দুজনই একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডটা তাদের মোশনের সাথে পারপেন্ডিকুলার তো তার মানে তাদের উপর একটা সার্কুলার ফোর্স এক্সার্ট করবে the centripetal force exert করবে basically the beta particle travels at 15 times the speed of the alpha particle তো এখন এখানের মধ্যে আমাদের দেখো the ratio of force on the beta particle to the force on alpha f alpha by f beta আচ্ছা সরি beta by alpha চাইছে আমরা ওটাই করি the force on beta divided by force on alpha কি হবে f equal to কি কেন করলো the ratio of the force on the beta particle to that of alpha particle তো তার মানে beta particle এর উপরে force divided by alpha particle এর উপরে force তাদের রেশিও চাইছে এখন ফোর্স এর ফর্মুলা কি bqv যে একটা সিঙ্গেল পার্টিকেলের উপরে তো b হলো সেম q of beta particle into v of beta particle এখানে b হলো সেম q of alpha into v of alpha এখন bb কাটাকাটি চার্জ কত বেটার চার্জ হলো q আর আলফার চার্জ কত হবে 2q বেটার চার্জ কত -1 আর আলফার চার্জ কত +2 সো তাহলে আলফা is twice the charge of beta বেটার ভেলোসিটি 15 আর আলফার ভেলোসিটি কি জাস্ট v যে আলফার তুলনায় 15 টাইমস বেশি বলছে তো তাহলে q q কাটা v v কাটা তো তাহলে 15/2 মানে কত 7.5 তো তার মানে the force on the beta particle is 7.5 times larger than that of alpha particle okay এটা বলতে ব্রেক দিলে তো এরপর আর সময় থাকবে না ওই যে 26 বারে না 3:30 পর্যন্ত 4 মিনিট আচ্ছা এরপরে কোশ্চেন নাম্বার 10 কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে the tubes of a linear accelerator liner get progressively longer down its length because the accelerating particles must spend equal amount of time in each tube so তাহলে आंसर হবে কি c লাস্ট আরেকটা ইয়ার করে জুন 13 এরপর শেষ করব তারপর আমার স্ক্রিপ্টটা ডাউনলোড করে দিলে okay first question the nucleus of one of the isotopes of nickel is এত তাহলে কোনটা শো করে তো ইলেকট্রন 28টা প্রোটন 28টা বাকিগুলি হলো নিউট্রন 30 বাজে 31 বেজে গেছে 30 এ শুরু করতে কে ধরছে এই ব্যাটা ওকে তো তাহলে কোশ্চেন নাম্বার 1 এর आंसर হলো এ এরপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে এই যে আমি জানতাম এটা তুমি আমার সাথে পাবা না মানে
হ্যাঁ মার্সকিউমদেরকে অ্যান্সার আমি জানি আচ্ছা a charged non-magnetic particle is moving in a magnetic field. Okay, which of the following would not affect the magnetic force acting on the particle? এখন আমাদের ম্যাগনেটিক ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করে বা কোনটার উপরে ডিপেন্ড করে, যে F ইকুয়াল টু যে আমরা বলছিলাম একটু আগে ভি কিউ ভি, এখন এই ভিটা কোনটা বলো তো এসএস? তো ভেলোসিটি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, তাই না? ভেলোসিটির যে প্যারালাল কম্পোনেন্ট আছে যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, যে ভেলোসিটিটা প্যারালাল, ওই ভেলোসিটির জন্য কি কোনো ফোর্স আসে? তো তাহলে পরে এখানে মধ্যে ফার্স্ট অফ অল এ নাম্বারে বলতেছে চার্জ অন দা ম্যাগনেটিক, কি বলে, চার্জ অন দা পার্টিকেল, ইয়েস চার্জের উপরে তো ডিপেন্ড করে ফোর্স। দেন স্ট্রেংথ অফ দা ম্যাগনেটিক ফিল্ড, ইয়েস এটার উপরে ডিপেন্ড করে। তা এখন সি না হলে ডি কোন একটা হবে? তো তাহলে প্যারালাল কম্পোনেন্ট অফ দা ম্যাগনেটিক ফিল্ড অর প্যারালাল কম্পোনেন্ট অফ দা ভেলোসিটি, এটা কি করবে না, ম্যাগনেটিক ফোর্স কত হবে এটাকে এফেক্ট করবে না। তো তাহলে কোশ্চেন নাম্বার 2 এর आंसर কি হবে? সি। এরপর কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, two parallel conducting plates are connected to a battery. One plate is connected to the positive terminal and the other plate is connected to the negative terminal. Okay. The plate separation D is gradually increased, but the plates stay connected to the battery. তো তাহলে প্লেট গুলাকে ওরকম কি করতেছে, দূরে সরাইতেছে, যে ডিসটেন্স বাড়াইতেছে। তো এখন বলতেছে select the graph that shows how the electric field strength E between the plates varies with the separation D. যে E is equal to আমাদের কি ফর্মুলা বলো তো? V by D না নাকি এসএস? তো তাহলে আমাদের ভোল্টেজটা তো ফিক্স, যে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা তো চেঞ্জ করা হচ্ছে না। তো তাহলে ডিসটেন্স যত বাড়াবো তত ই কি বলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি করবে, কমে যাবে না? তো তাহলে পরে বি বাদ সি বাদ ডি বাদ, তো তাহলে অ্যানসারটা হবে কি এ। যে বি তে দেখাইতেছে ডিসটেন্স বাড়ালে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাড়ে, এটা ভুল। সি তেও সেম জিনিস দেখাইতেছে, জাস্ট কনস্ট্যান্ট রেটে বাড়ে দেখাইছে, ওইটাও ভুল। আর ডি তে দেখাইছে ডিসটেন্স যতই বাড়ে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেম থাকে। নো, ভোল্টেজ যখন কনস্ট্যান্ট ডিসটেন্স বাড়াইলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি করবে, কমে যাবে। সো তাহলে কোশ্চেন নাম্বার 3 এর आंसर কি হবে? এ। এটা সোজাসুজি এটা হলো তোমার y ইকুয়াল টু 1 বাই x এর গ্রাফ, যে অ্যাসিম্পটোটাল গ্রাফ করতে না ওরকম, ভোল্টেজ যেহেতু কনস্ট্যান্ট তো তাহলে এমন টাইপের গ্রাফ হবে, বুঝছো, যে তারা ইনভার্সলি প্রপোর্শনাল। এবং ওকে, এরপর কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে, a fairground roundabout makes 8 revolutions in 1 minute. তো 8টা রেভলিউশন করে 1 মিনিটে। তো এখন অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কত হবে? এখন ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি। তো এখন একটা রেভলিউশনের 2 পাই রেডিয়ান, 8টা রেভলিউশনে কত করবে ইনটু 8, আর টাইম কত 1 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য এইটা, তো এটা করলে পরে কত আসে 0.84 নাকি? 0.84। তাহলে 0.84 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে, a correct restatement of the equation kinetic energy is equal to p square by 2m is what? Half mv square is equal to p square by 2m। এখন এখানে মধ্যে আমাদের ম্যাথস গুলাকে যদি ইয়ে করে দেই, কি আসে, যে 2 টাকে ওখানে পাঠাই দেই, p square is equal to half mv square into 2m। তো হাফ আর এই 2 কাটাকাটি, তো m স্কয়ার v স্কয়ার আসে, তাই না? এসাস তাহলে কোশ্চেন নাম্বার 5 এর आंसर বি। কোশ্চেন নাম্বার 5 এর आंसर বি। और क्वेश्चन नंबर 6, तो
মেগা ইলেকট্রন ভোল্ট থেকে কেজিতে নিতে হবে। এটা কত আসে? 1.9 times 10 to the power minus 28। এরপরে the diagram shows the tracks from an event at a point P। তো পয়েন্ট P তে একটা ইভেন্ট হয়েছে যে a magnetic field is directed into the page। তো এখন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের কি জানি আমরা? ডিরেকশন জানি। তো বলতেছে the tracks cannot show the production of proton antiproton pair with equal kinetic energy because equal kinetic energy হলে তো তাদের কার্ভেচারটা কি হইতো? সমান সমান হইতো না, যে রেডিয়াস সমান হইতো না, এসাস যে ম্যাস সেম। তো তাহলে পরে কার্ভস ইন ডিফারেন্ট ডিরেকশন, এইটা ঠিক আছে যে ডিফারেন্ট ডিরেকশনে কার্ভ করা মানে তাদের চার্জ হলো অপোজিট, কিন্তু তাদের কি থাকা লাগবে? আচ্ছা, এখানে মধ্যে কি বলছে? cannot show the production of a proton antiproton pair। So first of all, there is no track before point P। এটা তো আমাদের যায় আসে না, বিকজ ইনিশিয়ালি কি থাকতে পারে? পুরোটা ফোটন থাকতে পারে, ফোটন থেকে কি করছে? ম্যাসে কনভার্ট হইছে। then the curvature is perpendicular to the magnetic field। এটা তো ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলারই হয়, তাই না? তো এখন কার্ভ গুলা কি করবে? সেম দিকে হবে নাকি অপোজিট দিকে? যদি পার্টিকেল অ্যান্টি পার্টিকেল হয় অপোজিট দিকে হবে। তো তাহলে the tracks have different curvature। তো এইটা হলো আমাদের কি মেইন ডিফারেন্সটা, তাই না? যে তাদের কার্ভেচার গুলি কি থাকা লাগবে? সমান থাকা লাগবে, বিকজ r is equal to কি? mv by bq। তো কাইনেটিক এনার্জি যদি সমান হয় তো তার মানে মোমেন্টামও সমান। b তো কনস্ট্যান্ট, চার্জও তাদের কি ইকুয়াল চার্জ, অপোজিট ডিরেকশন। তো তাহলে পরে রেডিয়াসটা কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। যেহেতু সমান না, তো এর জন্য তারা কি না? পার্টিকেল অ্যান্টি পার্টিকেল পেয়ার না। এরপরে কোশ্চেন নাম্বার 8 কি বলতেছে? a racing car of mass 1200 কিলোগ্রাম travels at এত রেডিয়ান পার সেকেন্ড around a bend of radius এত। সো ওমেগা জানি, মাস জানি, রেডিয়াস জানি। এখন বলতেছে the force F equal to কি? m ওমেগা স্কয়ার r। এই ফর্মুলা দিয়ে করলে পরে আমরা কি পেয়ে যাব? ভ্যালুটা পেয়ে যাব। এটা কত আসে? 2.4 into 10 to the power 4। এখন এটা কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য সেন্টার নাকি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার? টুয়ার্ডস দ্য সেন্টার। সো তাহলে এটার অ্যানসারটা কি হবে? এসএস বি নাকি? বুঝছো? এরপরে কোশ্চেন নাম্বার 9 কি বলতেছে? a cyclotron is a type of particle accelerator। it consists of two metal beads which are connected to a high frequency voltage supply and there is a strong magnetic field। তো বলতেছে the particles change their speed because কি হইতেছে? প্রতিবার একটা ডি থেকে আরেকটা ডিতে যাইতে সময় কি হয়? অ্যাসেলারেট করে। তো তাহলে there is a pd between the d's। তো ডি গুলোর মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স আছে দেখে কি করে? একটা থেকে আরেকটাতে যাইতে সময় অ্যাসেলারেট করে। and finally the d Broglie wavelength of neutrons used to study crystal is এত। তো ওয়েভলেন্থ জানি, মাস জানি, তো স্পিড বের করতে বলছে। আমরা কি জানি? ল্যাম্বডা ইজ ইকুয়াল টু h বাই mv। তো এখন এখানে থেকে স্পিড ইজ ইকুয়াল টু কি আসবে? h বাই m ল্যাম্বডা। এটা করলে পরে কত আসে? b 3.3 টাইমস 10 টু the power 2 মিটার পার সেকেন্ড। তো তাহলে অ্যানসার কি হবে? 10 এর b। ওকে, তো তাহলে আমরা আজকে এখানে শেষ করব, ঠিক আছে? এর পরের দিনের যে তোমাদের পরের মানডের জন্য হোমওয়ার্ক থাকবে 2018 পর্যন্ত পেপারগুলি পড়ে রাখবা, এমসিকিউ গুলা। দেন 2018 পর্যন্ত আমরা প্রবলেম সলভিং করব, ঠিক আছে? এগুলো তো আজকের আর লাস্ট ক্লাসে সব নিজে এক্সপ্লেইন করে করে করাই দিছি, এখন নিজেরা সলভ করবো আর কি।